আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন নান্দনিক। প্রাবন্ধিক দেবাঞ্জন সেনগুপ্তের সাক্ষাৎকার গ্রহণ করেছেন পৌলমী ভট্টাচার্য। আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন অনুষ্ঠান নান্দনিক। আজকের অতিথি প্রাবন্ধিক দেবাঞ্জন সেনগুপ্ত। তার সঙ্গে কথা বলবেন পৌলমী ভট্টাচার্য। সিস্টার নিবেদিতার স্বামী বিবেকানন্দের আলোকময় দূতি বাঙালি মানুষের পথপরিক্রমায় খুব নিভৃতে জ্বালিয়ে রেখে পরম্পরার জয়গান শুনিয়েছিলেন আমাদের। কিন্তু কখনো জীবন বিচ্যুত হননি, কারণ পেশাগত পরিচয়ে তিনি চিকিৎসকও বটে। কাজেই নিজস্ব ছন্দে রক্তমাংসের চেনা মানুষ বারবার ধরা পড়েছে তাঁর সাহিত্যকৃতিতে। গল্প উপন্যাস নয়, একেবারে স্বভাব গম্ভীর প্রবন্ধ, আমরা যাকে ইংরেজি ভাষায় বলি নন ফিকশন, অথচ গাম্ভীর্যের মেঘ নেই। সাল তারিখের ঐতিহাসিক সত্যে অবিচল থেকেও মহাজীবনের দৈনন্দিনতায়, যেখানে পাতায় পাতায় কেবল আশ্চর্য, ইতিহাসের ব্যাপ্তিকে নিজস্ব মুনশিয়ানায় আটপৌড়ে অবয়বে বারবার আবিষ্কার করেছেন বলেই আমরা বিবেকানন্দ বহুরূপে সম্মুখে, রবীন্দ্রনাথের আর এক বৌঠান, নিবেদিতা ও রবীন্দ্রনাথ, এই সমস্ত গবেষণালব্ধ গ্রন্থ পেয়েছি। আজকের নান্দনিকের আঙিনায় সেই মানুষটি আমাদের স্টুডিওয় উপস্থিত, বিশিষ্ট প্রাবন্ধিক, বিবেকানন্দ নিবেদিতা গবেষক শ্রী দেবাঞ্জন সেনগুপ্ত। নমস্কার। নমস্কার। আজকে আপনার কাছে প্রথমে যে কথাটি জানতে খুব ইচ্ছে করছে, জীবনের অনেকগুলো চেনা পরিধির মধ্যে থেকেও ঊনবিংশ শতাব্দীর ঐতিহাসিক চরিত্রগুলি কেমন করে বা কিভাবে আপনার লেখার বিষয় হয়ে উঠল? হ্যাঁ, প্রশ্নটা এখন পেছন ফিরে তাকালে আমারও বেশ অবাক লাগে যে কেন এরকম একটা গুরুগম্ভীর বিষয়ে এসে আমি স্থিত হলাম। আসলে আমার লেখালেখি বা সাহিত্য চর্চা কথাটা যদি বলা যায় কোট আনকোট, তাহলে আমার মায়ের কথা প্রথমে বলতে হয়। সেটা হচ্ছে যে আমার মা একসময় লেখালেখি করতেন, বসুমতী ইত্যাদি পত্রিকায় গল্প লিখতেন। সেজন্য লেখা বা সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগাযোগ, এই ব্যাপারটা আমার মা হাতে ধরে নিয়ে যেতেন। আমার বাবার আগ্রহ ছিল এবং আমার কাকামণি, বাবার পিঠোপিঠি ভাই, তিনি খুব লব্ধপ্রতিষ্ঠ ফৌজদারি আইনজীবী হলেও তিনি একটা নাট্য সংস্থার প্রধান ছিলেন। অর্থাৎ একটা পেশাগত দিকের সমান্তরালে আর একটা কাজ করার উৎসাহটা এইভাবে এসেছে। আর এই রকম কাজ করতে করতে আমি স্কুল জীবনেই কিছু কিছু প্রতিযোগিতায় তো যেতাম, বিতর্ক, আবৃত্তি, প্রবন্ধ প্রতিযোগিতা। সেই সূত্রে বিবেকানন্দ যুব মহামণ্ডল এবং গোলপার্কের ইনস্টিটিউট অফ কালচারে ওই প্রবন্ধ লেখা প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা বা বক্তৃতা প্রতিযোগিতায় যাওয়া এবং সেখানে যাওয়ার প্রস্তুতির সূত্রে এবং সেখান থেকে পাওয়া উপহার বা স্মারক বা পুরস্কার হিসেবে বই পাওয়ার সূত্রে বিবেকানন্দের সঙ্গে আমার পরিচয়। পরে যখন কলেজে গেলাম তখন সারদা মঠের মুখপত্র নিবোধত পত্রিকায় লেখালেখির সুযোগ পেলাম এবং মহেন্দ্র পাবলিশিং কমিটি মানে স্বামীজির মধ্যম ভাই মহেন্দ্রনাথ দত্তের বইগুলি যারা প্রকাশ করতেন, তাদের সঙ্গে আমার যোগাযোগ এবং সেই অর্থে স্বামীজির হাত ধরেই মহেন্দ্রনাথ দত্ত নিয়ে আমার প্রথম এই সংক্রান্ত চর্চা। নিবোধত পত্রিকায় ধারাবাহিকভাবে মহেন্দ্রনাথ দত্তের জীবনী বেরিয়েছিল, যেটা তখন খুবই অল্প জ্ঞাত একটি বিষয় ছিল। আমার নরেন্দ্র দেবের কবিতার লাইন দিয়ে তার নাম দেওয়া হয়েছিল, মহান ইন্দ্র তুমি মহেন্দ্র নরেন্দ্র সহোদর। এই অবধি হয়তো প্রত্যক্ষভাবে স্বামীজির হাত ধরে, কিন্তু তারপর এই যে নিবেদিতা, রবীন্দ্রনাথ ইত্যাদির মধ্যে যে আমি ঢুকে পড়লাম আমার গবেষণার অনুসন্ধিৎসা নিয়ে, সেটা কিন্তু অনেকটাই একটা পাকে চক্রে ঘটে যাওয়া বলা যেতে পারে। আমার মেডিকেল কলেজের সহপাঠী ছিল তারকনাথ তরফদার। সে বিবেকানন্দ সাহিত্যের আমাদের গণ্ডিতে সেই ছিল অথরিটি, সেই সব আমাদের অনেক সময় সাহায্য করতো, এটা পর ওটা পর বলতো। আমি মেডিকেল কলেজ থেকে পাশ করার ঠিক পর একবার চন্দননগর থেকে ওর একটা
খামে বন্ধ চিঠি পেলাম। সেই চিঠিটা আদতে দেখলাম একটা ফটোকপি, একটা প্রবন্ধের, শচীন্দ্রনাথ অধিকারীর লেখা পল্লীর মানুষ রবীন্দ্রনাথ, সেই বইটার একটা অধ্যায় ও ফটোকপি করে পাঠিয়েছে, সঙ্গে একটা ছোট্ট চিরকুট যাতে লেখা এই মেম সাহেব দুজন কে। সুতরাং লেখাটা পড়তে হলো, পড়ে দেখা গেল সেই প্রবন্ধটা শিলাইদহের একজন নায়েব, জমিদার রবীন্দ্রনাথদের ঠাকুর পরিবারের একজন কর্মচারী, তার নাম দক্ষিণারঞ্জন চৌধুরী। সেই প্রবন্ধটা মূলত তাঁরই স্মৃতিকথার হুবহু উল্লেখ। সেখানে তিনি বলছেন শিলাইদহে দুই মেম সাহেব এসেছিলেন রবীন্দ্রনাথের অতিথি হয়ে, এবং জমিদারবাবু আমাকে দায়িত্ব দিয়েছিলেন গ্রামটা ঘুরিয়ে দেখানোর জন্য। তার যা যা অভিজ্ঞতা, এই গ্রামে গেলাম, অমুক বাড়িতে গেলাম, এই জোড়াবটের যে বিয়ে হয় এটা দেখে নিবেদিতা উচ্ছ্বসিত হয়ে উঠলেন, এরকম অনেক ঘটনা সেখানে লেখা। তারকনাথ আমার বন্ধু লিখে পাঠিয়েছে যে এই দুই মেম সাহেবকে, ইনি কি নিবেদিতা এবং ক্রিস্টিন? এই আমার নিবেদিতা রবীন্দ্রনাথের খোঁজাখুঁজি শুরু। আমি আসলে খোঁজ খবর করে দেখলাম না রবি জীবনীতে প্রশান্ত কুমার পাল মশায়ের, না রবীন্দ্র জীবন কথায় প্রভাত কুমার মুখোপাধ্যায়, না শঙ্করী প্রসাদ বসুর লোকমাতা নিবেদিতা, কোথাও এই অত্যন্ত জীবন্ত স্মৃতিকথাটির উল্লেখ মাত্র নেই। তখন আমার মনে হলো যে এটা হচ্ছে একটা অকর্ষিত জমি। নিবেদিতাকে এবং রবীন্দ্রনাথকে আমরা ক্লাস 5-6-এর কুইজ কম্পিটিশন বা রচনা বই থেকে চিনি, কিন্তু এই দুজন মানুষ সমসাময়িক কলকাতায় বেশ কিছুদিন একসঙ্গে বাস করেছেন, অথচ এদের মধ্যে যে কোনো যোগাযোগ ছিল এটা কিন্তু অধিকাংশ জায়গাতেই প্রায় অনুল্লেখিত। এই আমার চর্চাটা শুরু। সেই সূত্রে সূত্রে নিবেদিতা রবীন্দ্রনাথ পুরো গবেষণাপত্রটাই আমি চেষ্টা করলাম কালানুক্রমে ধরতে, এবং সেই সূত্রে জগদীশচন্দ্র বসু এলেন, অবলা বসু এলেন আমার আগ্রহের গণ্ডির মধ্যে। খুব পরিকল্পিত না হলেও একটি রচনার হাত ধরেই আরেকটি রচনার ভাবনা আপনার মনের আকাশে ডানা মেলেছে। এই যে পরিভ্রমণ, এটি যথেষ্ট উজ্জ্বল এবং বর্ণময়। এই বিষয়ে যদি আমাদের একটু বিশদে বলেন, বিশেষ করে নিবোধততে আপনার সঙ্গে প্রথম যে যোগাযোগ, এবং তখন আপনি কলেজে পড়েন খুব সম্ভবত, হ্যাঁ, সেই সময় নিবোধতর সঙ্গে যোগাযোগ কিভাবে, এবং সেই যোগাযোগের পরবর্তী যে বর্ণময় পরিক্রমণ, সেইটা কেমন ছিল? হ্যাঁ, বর্ণময় কিনা জানি না, কিন্তু নিবোধতর সঙ্গে আমার যোগাযোগটা আমার পক্ষে খুব সৌভাগ্যের এবং খুব আশ্চর্যই বলা যেতে পারে। নিবোধত পত্রিকা যখন প্রথম প্রকাশিত হতে শুরু করে তখন আমার দিদিমা এবং মাসি তার গ্রাহিকা ছিলেন। সেই সূত্রে আমি নিবোধত পড়তাম এবং দেখতাম যে প্রত্যেক সংখ্যাতেই প্রায় ওরা একটা করে জনপ্রিয় বিজ্ঞান, যাকে বলে পপুলার সায়েন্সের একটা করে প্রবন্ধ নিবন্ধ ছাপছেন। তা তখন তো আমি সদ্য ডাক্তারি পড়ছি, নতুন নতুন বিষয় জানছি। তা আমি হঠাৎ উৎসাহিত হয়ে আমার হোস্টেলের ঠিকানা থেকে ওনাদেরকে একটা লেখা পাঠাই, যার বিষয় হচ্ছে ঘুম। লেখাটার নাম ছিল ঘুমের ঘোরে, এবং তার কিছুদিন পরেই মাতাজিদের কাছ থেকে, সহ সম্পাদক মাতাজিদের কাছ থেকে আমি একটা পোস্ট কার্ড পাই যে আমাদের জানা ছিল না এরম বয়সী কোনো পাঠক এই পত্রিকায় আছেন, তুমি একবার আমাদের সঙ্গে যোগাযোগ করো। তখন সারদা মঠে যে আদতেই ছেলেরা কেউ ঢুকতে পারে কিনা এত সবও জানা ছিল না। যাই হোক, আমি সেই পোস্ট কার্ড নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করি। ততদিনে ঘুমের ঘোরে প্রকাশিত হয়ে গেছে, এবং তখন তারা বললেন যে তোমার এই বিবেকানন্দ রামকৃষ্ণ সাহিত্য সম্পর্কে কিরম পড়াশুনো ইত্যাদি জানতে চাইলেন। তাতে বুঝতেই পারা গেল যে আগ্রহ যতটা আছে পড়াশুনো তার ছিটে ফোটাও নেই। তখন তারা আবার কিছু বই সাজেস্ট করলেন, দিয়ে আবার বললেন যে শোন, ততদিনে তুই সম্বোধনে আমি পৌঁছে গেছি ঘনিষ্ঠতায়, যে আমরাই বরং বইগুলো কিনবো, তুই তো এখন জুনিয়র ডাক্তার, কিছু পয়সা করি পাস, সেগুলো দিস, কারণ আমরা কিনলে অনেক সস্তায় পাবো। তাই সেই সব বই এখনো আমার কাছে রাখা আছে। সেগুলো হচ্ছে আমার রামকৃষ্ণ বিবেকানন্দ চর্চার মানে মূল ভিত আর কি, ওই বইগুলি। তাই সেইভাবে নিবোধত শুরু হলো, এবং তখন ওই যে বলছিলাম মহেন্দ্র পাবলিশিংয়ের সঙ্গেও আমার একটু যোগাযোগ। তারা একটা যুব উৎসব করতেন সেই সূত্রে, এবং সেই সময় স্কটিশ চার্চ কলেজ তাদের প্রাক্তনী বিবেকানন্দের স্মরণে শিকাগো ধর্ম মহাসভার শতবর্ষ উপলক্ষে একটা বিবেক মেলা করেছিলেন। তাই সেই বিবেক মেলায় আমি যোগ দিয়েছিলাম ওদের বক্তৃতা প্রতিযোগিতায় আমার মেডিকেল কলেজের প্রতিনিধি হিসেবে, এবং সেখানে কিছুটা জনের পছন্দ হওয়ায়
সেই একটা সূত্র তৈরি হয় মহেন্দ্র পাবলিশিংয়ের সঙ্গে এবং এই চর্চার সঙ্গে। এবং সেই সূত্রে ওই যে বলছিলাম না যে মহেন্দ্রনাথ দত্তের জীবনী, তখন প্রায় কেউই জানতেন না। মহেন্দ্রনাথ দত্ত বলতে ওই গ্রীষ্মে বর্ষায় ভরসায় মাথা যারা দেয় সেই মহেন্দ্র দত্ত ছাড়া আর কোনো মহেন্দ্র দত্তকে তখন প্রায় কেউ চিনতেনই না। তাই সেই তখন ওই নিবোধতে বেরোলো এবং তার পরপরই সারদা মঠ থেকে প্রথম একটা বড় প্রবন্ধ সংকলন বেরোলো ওই শিকাগো ধর্ম মহাসভার শতবর্ষ স্মরণেই, যেটার নাম মহিমা তব উদ্ভাসিত, যেটা এখনও খুব জনপ্রিয় একটি প্রবন্ধ সংকলন। এবং তাতে মাতাজিরা আমাকে বিষয় দিলেন, আমার মতো একটা আনকোড়া মানুষ তাকে বিষয় দিলেন যে সংসারের বড় ছেলে হিসেবে নরেন্দ্রনাথ দত্ত এটা লিখতে হবে। আমার সেই প্রবন্ধের নাম অগ্রজ নরেন্দ্রনাথ। হয়তো অনেকে এই বই অন্য প্রবন্ধের পড়ার আগ্রহের সূত্রে আপনাদের কাছে আছেও, কারণ মহিমা তব উদ্ভাসিত বহুবার পুনর্মুদ্রিত হয়েছে, এখনও সেটি পাওয়া যায়। এই হলো নিবোধত সূত্রে। কিন্তু ওই যে আপনি বলছিলেন না যে আর কোনো সূত্র ধরে একটা বিষয় থেকে আর একটা বিষয়, সেইটার কথা বলতে গেলে আর একটা পত্রিকার কথা বলতে হয়, সেটি হচ্ছে অনুষ্টুপ। তাদের 2008 সালের শীত সংখ্যা তারা ওই সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সময় আচার্য জগদীশ চন্দ্র বসুর 150 বছর, সেই উপলক্ষে তারা একটা বিশেষ সংখ্যা করবেন এই সিদ্ধান্ত নিয়েছিলেন। ওরা আমাকে আমন্ত্রণ জানান নিবেদিতা ও জগদীশচন্দ্র সম্পর্কে লিখতে। তা তখন আমি ওনাদের বলেছিলাম যে নিবেদিতা ও রবীন্দ্রনাথ যেমন একেবারে অকর্ষিত প্রায় একটা জমি ছিল, নিবেদিতা জগদীশচন্দ্র কিন্তু তা নয়। শঙ্করী প্রসাদ বসুর লোকমাতা নিবেদিতায় এই নিয়ে একটা বড় চ্যাপ্টার আছে। তাও ওনারা বললেন যে তবু লিখুন, এবং লিখতে শুরু করে বা খোঁজাখুঁজি শুরু করে আমি দেখলাম ভালোই হলো, কারণ শঙ্করীবাবু যে অংশটুকুতে সীমাবদ্ধ ছিলেন নিবেদিতা জগদীশচন্দ্র নিয়ে, তারপরে আর কি জগদীশচন্দ্র চর্চায় একটা বিরাট দিগন্ত খুলে গেছে। মোবাইল ফোন আসবার পর যখন মানুষজন জানতে পেরেছেন যে এই বেতার বিজ্ঞানী জগদীশচন্দ্র, যিনি পরাধীন ভারতবর্ষের একটা কলেজের ল্যাবরেটরিতে বসে কাজ করছেন, তার যে গ্রাহক যন্ত্র, সেই গ্রাহক যন্ত্রই এই আজকের মোবাইলের চিপসের হচ্ছে বলা যেতে পারে বেশ কয়েক প্রজন্ম ঊর্ধ্বতন পূর্বপুরুষ, তখন জগদীশচন্দ্র বসুর চর্চা নিয়ে অনেক আলোচনা বিজ্ঞানী মহলে হচ্ছে এবং তারা মনে করছেন, খোলাখুলি বলছেন যে বেতার বিজ্ঞানী জগদীশচন্দ্রের যে পর্বান্তর হলো গবেষণায়, এই যে তিনি জড় এবং জীবের ঐক্য সন্ধানী গবেষণা করছেন। আমরা সাধারণভাবে তো বলি যে জগদীশচন্দ্র বসু কি আবিষ্কার করেছেন, না গাছেরও প্রাণ আছে আবিষ্কার করেছেন। আসলে ব্যাপারটা তো তা নয়। বীজ থেকে অঙ্কুরোদ্গম হয়, বড় গাছ হয়, বৃক্ষ হয়, বৃক্ষের ডাল কাটলে আবার গাছ গজায়, শীতকালে পাতা ঝরে যায়, আবার গাছ হয়, এগুলো তো সবই প্রাণের লক্ষণ। সুতরাং মানব সভ্যতা এত আকাট নয় যে সে তার এতগুলো শতাব্দী অপেক্ষা করতে হবে এইটা জানার জন্য যে উদ্ভিদেরও প্রাণ আছে। আসলে জগদীশচন্দ্র বসুর গবেষণাটা হচ্ছে জ্বর, প্রাণী এবং উদ্ভিদ, এরা সবাই উত্তেজনায় যে সাড়া দেয়, সেই সাড়ার মধ্যে একটা ঐক্য খুঁজে বার করা। এবং সেই আজকের বিজ্ঞানীরা বলছেন যে জগদীশচন্দ্র বসু এই গবেষণাটা করতে গিয়ে অনেকটাই দার্শনিকতা দ্বারা আক্রান্ত হয়েছিলেন বিজ্ঞানী জগদীশচন্দ্র। এই যে আমাদের আর্য ঋষিরা বলে গেছেন সবের মধ্যেই একই চৈতন্যের প্রকাশ, এটি আমি গবেষণাগারে প্রমাণ করব, এই বিষয়টাতে তিনি খুব বেশি লিপ্ত হয়ে যাওয়ায় মূল বিজ্ঞান থেকে, বিশুদ্ধ বিজ্ঞান থেকে তিনি কিছুটা সরে গেছেন, এটা আজকের বিজ্ঞানীদের অভিমত। এবং তার জন্য দায়ী করার হয় দুজনকে, একজন রবীন্দ্রনাথ ঠাকুর আর একজন ভগিনী নিবেদিতা। এই যে ব্যাপারটা, এই যে বিষয়টা বিতর্কিত হলেও এই যে বহু আলোচিত বিষয়টি আমি নিবেদিতা জগদীশচন্দ্রে একদম সন, তারিখ, চিঠি, ডায়েরি ইত্যাদির উল্লেখ করে করে প্রতিষ্ঠা করবার চেষ্টা করতে পেরেছি এইভাবে। এবং সেই সূত্রে সূত্রে এলো তখন আমি যখন নিবেদিতা রবীন্দ্রনাথ, নিবেদিতা জগদীশচন্দ্র কাজ করে ফেললাম, বই হয়ে বেরিয়ে গেল, তখন আমার মনে হলো যে এটা পরের আর একটা অংশ বাকি থাকছে, যেটা হলে এই বৃত্তটা সম্পূর্ণ হবে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ও জগদীশচন্দ্র। কিন্তু সেটা নিয়ে আগে আগে কাজ হয়েছে, একটি কাজের এই অনুষ্টুপের বিশেষ সংখ্যাতেই ছিল, সেই জন্য আমি সরে এসে জগদীশচন্দ্র ও রবীন্দ্রনাথ ও অবলা বসুকে নিয়ে কাজ করলাম। হ্যাঁ, এবং এইখানেই আমরা আরেকটি বই পেলাম, রবীন্দ্রনাথের আর এক বৌঠান।
যেটির মূলে জগদীশচন্দ্রের সহধর্মিণী লেডি অবলা বসু রয়েছেন। এবং এই গ্রন্থের ক্ষেত্রেও কি এটা কি খুব সচেতন ভাবনা থেকে লিখলেন, না এই লেখার জায়গাটায় রবীন্দ্রনাথের কে নিয়ে যে আপনার পড়াশোনা এতদিনের সেই বিষয়টা আলো ফেললো? হ্যাঁ, বলতে পারেন খানিকটা হোমওয়ার্ক তো আমার করা হয়ে আছে নিবেদিতা রবীন্দ্রনাথ, নিবেদিতা জগদীশচন্দ্র করতে গিয়ে, এবং অবলা বসুকে নিয়ে ভাবতে গিয়ে আমার খুব যেটা আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে যে ঠাকুর বাড়ির বাইরে রবীন্দ্রনাথ ঠাকুর একজনকেই বৌঠান বলতেন, তিনি হচ্ছেন এই অবলা বসু। এবং তার সঙ্গে যোগাযোগটা এমনভাবে এলো, যেমন প্রাথমিক আলাপ অবশ্যই জগদীশচন্দ্র বসুর সূত্রে, কিন্তু তারপর সেই আলাপ থেকে ঘনিষ্ঠতা হলো এবং কবির মনে হলো, কবি সেটা লিখেছেন অবলা বসুকে চিঠিতে, যে তার মনে হলো তার নতুন বৌঠান কাদম্বরী দেবীর স্মৃতি যেন আবার জীবন পাচ্ছে। এবং তিনি অবলা বসুকে তখনকার দিনে ভাবাই যায় না, তিনি চিঠিতে লিখছেন যে আপনি সম্বোধন না বলে আপনি তুমি বলুন আমাকে। এরপর একসঙ্গে তারা নানা জায়গায় ভ্রমণ করেছেন, শোকের দিনে পরস্পরের মানসিক শুশ্রূষা জুগিয়েছেন। শোক বলতে মৃণালিনী দেবীর মৃত্যু রবীন্দ্রনাথের ক্ষেত্রে, আর মৃত সন্তান প্রসব করার যে আঘাত অবলা বসুকে সহ্য করতে হয়েছিল সেইটা, এবং অনেক পরে জগদীশচন্দ্র বসুর মৃত্যু। তাছাড়া রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মুক্ত মত বিনিময় করেছেন, এবং সেটা করতে গিয়ে বিশেষ করে বিদেশি বর্জন ইস্যুতে রবীন্দ্রনাথের সঙ্গে অবলা বসুর একটা অতর্কিত ভুল বোঝাবুঝিও হয়েছিল, যেটা প্রায় সারা জীবন তারা বহন করে গিয়েছিলেন। এই যে একটা সম্পর্কের ওঠাপড়া, এইটাই এসছে রবীন্দ্রনাথের আর এক বৌঠান লেখাটিতে। আপনার সমস্ত রচনাতেই ঊনবিংশ শতাব্দীর চরিত্র, ঐতিহাসিক চরিত্রগুলো দাঁড়িয়ে রয়েছে, অথচ তারা কিন্তু খুব সাল তারিখের দূরত্বে নেই, তারা একেবারে রক্তমাংসের চেনা মানুষ হয়ে আমাদের সামনে ধরা দিচ্ছেন। শরবিদ্ধ বিবেকানন্দ লিখছেন আপনি, এবং ঐতিহাসিক চরিত্র সেখানে তো আশ্চর্যভাবে আসছেই। কোনো আবিলতার মধ্যে না গিয়েও নিবেদিতা এবং রবীন্দ্রনাথের সমসাময়িক সম্পর্ককে ঐতিহাসিক পটভূমিকায় আপনি আমাদের সামনে নিয়ে এলেন। এই যে সেকালের একেবারে উজ্জ্বল দুই চরিত্র, রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্বামী বিবেকানন্দ, তারা স্বক্ষেত্রে উজ্জ্বল সেই যুগে এবং আজকে একইভাবে প্রাসঙ্গিক। এই দুই চরিত্রের কথা যখন আপনি আজকের সময়ের দূরত্বে দাঁড়িয়ে লিখছেন, ভাবছেন, তখন এই দুই চরিত্রের মধ্যে কিভাবে ভারসাম্য বজায় রাখলেন, বা আপনার ভাবনায় কিভাবে এলো এই দুই চরিত্রের ওঠাপড়া? এটা আমার একটা খুব প্রিয় বিষয় বা প্রিয় বিতর্ক বলা যেতে পারে। এটা নিয়ে বলা বা লেখা দুটোই আমি করার চেষ্টা করেছি। যে ধরুন রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, এরা দুই নিকট বয়সী যুগন্ধর প্রতিভা, সর্ব অর্থে আন্তর্জাতিক মানের, থাকেনও কলকাতার এপাড়া ওপাড়া প্রায়, অথচ এদের দুজনের মধ্যে নাকি ভালো সম্পর্ক ছিল না। এটাই প্রায় বহু দশক ধরে চলে আসা একটা ধারণা, এবং সেই ধারণাটা এখন প্রায় স্বতঃসিদ্ধের মতো গ্রহণ করে নেওয়া হয়েছে। তাই লোকজন এটা নিয়ে আলোচনা করতে গেলে ব্যাপারটাকে এড়িয়ে যান, যে থাক না, ওটা কি দরকার আর এইসব। কিন্তু বিষয়টা হচ্ছে, আমরা যদি এদের দুজনের সম্পর্কের গভীরে প্রবেশ করি, তাহলে কিন্তু দেখা যাবে এই দুজনের মধ্যে একটা হয়তো ঘনিষ্ঠতা ছিল না, সে ঘনিষ্ঠতা নাই থাকতে পারে, কিন্তু তাদের মধ্যে সৌজন্য তো বটেই, একটা পারস্পরিক শ্রদ্ধারও সম্পর্ক ছিল, যেটা কখনোই আর ওই স্বতঃসিদ্ধের মতো ঢাকা দিয়ে রাখা হয়েছে, সেই ঢাকা খুলে আর উঁকিঝুঁকি মারার প্রবৃত্তি অনেকেরই হয়নি, বা অনেকেই সন্ত্রস্ত থেকেছেন। কিন্তু সেটা যদি করা যায়, তাহলে দেখা যাবে যে প্রথম কথা, ধরুন যখন ব্রাহ্ম সমাজের ঘনিষ্ঠ হচ্ছেন নরেন্দ্রনাথ দত্ত, তখন রবীন্দ্রনাথের গান তিনি গাইছেন। একটি বিবাহ সভায় রবীন্দ্রনাথের গান রবীন্দ্রনাথই মহড়া দেওয়াচ্ছেন, সেই মহড়া দিচ্ছেন নরেন্দ্রনাথ দত্ত। সেখানে নরেন্দ্রনাথ পাখোয়াজ বাজাচ্ছেন, অর্গান বাজাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। পরে নরেন্দ্রনাথ দত্ত যখন একটি আধুনিক বাংলা গানের সংকলন বার করছেন, যেটি শুরু হচ্ছে চণ্ডীদাস বিদ্যাপতি থেকে একদম সাম্প্রতিকদের মধ্যে, সেখানে তিনি রবীন্দ্রনাথের 12টি গান তিনি সেই সংকলনে রাখছেন। এবং এরপর যখন তিনি রামকৃষ্ণ ঘনিষ্ঠ হচ্ছেন, সেই রামকৃষ্ণদেবের ঘনিষ্ঠ হওয়ার সময় কথামৃত সাক্ষী যে তিনি রামকৃষ্ণদেবকে যেসব বিভিন্ন মেজাজের গান শোনাচ্ছেন, তার মধ্যে রবীন্দ্রনাথের গান আছে। আর বিবেকানন্দের দেহান্তের পর তো অবশ্যই তার স্মৃতিসভায় রবীন্দ্রনাথ যাচ্ছেন, তার প্রবন্ধে, তার বক্তৃতায় তিনি
অনেক সময়ই তখনকার যারা দেশপ্রেমিক স্বাধীনতা সংগ্রামী তাদের যে সবসময় বিদেশি বর্জন করার এক ধরনের জেদ, সেই জেদকে যখন তিনি আক্রমণ করছেন বা প্রতিবাদ করছেন, তখন তিনি রবীন্দ্রনাথ বারবার বিবেকানন্দের কথা তুলছেন। সেখানে বলছেন এই যে মহাপুরুষ কিছুদিন আগে অবধি আমাদের সঙ্গে ছিলেন, তিনি পূর্ব ও পশ্চিমকে কোনোটাকেই আলাদা করতে চাননি, এই দুজনের মধ্যে একটা সমঝোতা বা একটা সংহতির চেষ্টা করেছেন। এখানেই দেখা যাচ্ছে, হয়তো আমার মনে হয় জানেন, যে যেমন গান্ধীজির সঙ্গে রবীন্দ্রনাথের অনেক ব্যাপারে মতের অনৈক্য ছিল, কিন্তু তারা কিন্তু পারস্পরিক শ্রদ্ধা থেকে কখনো বিচ্যুত তো হনই, বরঞ্চ অনেক বিষয়ে তারা একসঙ্গে হাতে হাত মিলে কাজ করেছেন। যদি বিবেকানন্দের এই অকাল প্রয়াণ না হতো, তাহলে হয়তো আমাদের নবজাগরণ এই রবীন্দ্রনাথ বিবেকানন্দর হাত ধরাধরি দ্বারা সমৃদ্ধ হতো। আমরা যে প্রবন্ধগুলো পড়ি আপনার, সেই প্রবন্ধের ভাষার ক্ষেত্রেও একটা পিলব টান আমরা পাই, এবং সেটা পাঠককে খুব সহজেই আকৃষ্ট করে। সেই সাবলীল টান থেকেই কি তৈরি হয়েছিল খুব নাটকীয় প্রেক্ষাপটে দাশু থেকে কাকাবাবু, এই যে চরিত্রগুলো উঠে এলো আপনার লেখায় এবং অসম্ভব জনপ্রিয় হলো, সেই অর্থে এটি আপনার প্রথম বইও বটে। এই উদ্যোগের পিছনের যে গল্পটা আছে সেটা একটুখানি যদি আমাদের সবাইকে বলেন। যে কোনো স্রষ্টার ক্ষেত্রেই তো প্রথম সৃষ্টিটা প্রতি একটা আলাদা মমত্ব কাজ করে। দাশু থেকে কাকাবাবু আমার সেরকম একটা দুর্বলতার জায়গা। দাশু থেকে কাকাবাবু, হ্যাঁ, আমার প্রথম বই আনন্দ পাবলিশার্স থেকে বেরোয়, কিন্তু দাশু থেকে কাকাবাবুর হয়ে ওঠাটার পেছনে আবার ওই টকবক। আদতে টকবক যখন গত শতাব্দীর শেষ দশকে টকবক যখন প্রকাশিত হওয়ার পরিকল্পনা হচ্ছে, একদমই তখনও প্রথম সংখ্যাও বেরোয়নি, তখন কি কি নিয়মিত বিভাগ হবে ইত্যাদি নিয়ে আলোচনা হচ্ছে। তা আমি তখন তো একদমই আনকোড়া লোক, আমি হঠাৎ আনকোড়া বলেই হয়তো সাহসটাও বেশি, তা আমি বললাম যে আমি একটা বরং বিভাগ এরকম কি করতে পারি যেটা হচ্ছে যে বিখ্যাত কাল্পনিক চরিত্র নিয়ে। তা সরলদা প্রশ্রয় দিলেন, অন্য যারা সম্পাদক মণ্ডলীর তখন ছিলেন তারাও প্রশ্রয় দিলেন। আর তখন হয়েছিল কি, তার কিছুদিন আগেই সত্যজিৎ রায় প্রয়াত হয়েছেন, আমাদের বালি সিনে গিল্ড তখন সত্যজিৎ রায় কুইজ করেছিল। সেই কুইজে আমি এবং আমার বন্ধু জনপ্রিয় কথাশিল্পী ইন্দ্রনীল সান্যাল এবং আমি সেই কুইজটা করেছিলাম। ফলে সত্যজিৎ রায় সংক্রান্ত তার প্রতিভার অন্যান্য দিকের সঙ্গে সঙ্গে তার সাহিত্য নিয়েও প্রচুর খুচরো তথ্য তখন আমার কাছে জমে আছে, আমি সংগ্রহ করেছি। তাই আমার মনে হলো প্রথমে প্রফেসর শঙ্কুকে নিয়ে লেখা যাক। তা সেই প্রফেসর শঙ্কুকে নিয়ে যে প্রচুর তথ্য, তার ডাকনাম কি, কোন স্কুলে পড়েছেন, বাবা কি নামে ডাকতেন, ছেলেবেলায় কি খেলতেন, এরকম সব নানান অসংলগ্ন অল্প পরিচিত তথ্যগুলো আমি যে সাজাবো, এটা কিভাবে সাজাবো? এটা তো প্রবন্ধটা তো তাহলে বারবার হোঁচট খাবে লোক, একটা বিষয় থেকে আরেকটা বিষয় যাবো কি করে? তো এই একটা বিষয় থেকে আরেকটা বিষয়ে যাওয়ার যে স্মুথ জার্নিটা আমার হঠাৎ কি ভাগ্যে খেয়াল হলো, এটাকে তো একটা সাক্ষাৎকারের ভিত্তিতে করা যেতে পারে। কাল্পনিক সাক্ষাৎকার শঙ্কুরই যেন নেওয়া হচ্ছে, এবং সেটা নিচ্ছি আমি, আমার বয়সী মতো একটা একালের ছেলে যে জিন্স গোলগলা গেঞ্জি পরে চলে গেছে, সে গিয়ে শঙ্কু সাক্ষাৎকার নিচ্ছে। তাহলে তো আমি তো একটা বিষয় থেকে আর একটা বিষয় সহজেই যেতে পারি যে হ্যাঁ এইটা জানলাম, কিন্তু প্রফেসর আর একটা বিষয় আমার খেয়াল আছে। যেমন যদি ছোটদের একটা পত্রিকায় আমি খুব গুরুগম্ভীরভাবে বলি যে প্রফেসর শঙ্কুর আদি আইডিয়াটা সত্যজিৎ রায় পেয়েছেন হেঁসোরাম হুঁশিয়ারের ডায়েরি থেকে, তাহলে ব্যাপারটা খুব শক্ত জটিল ব্যাপার হয়ে যাবে। কিন্তু আমি যদি প্রফেসর শঙ্কুকে জিজ্ঞেস করি যে আচ্ছা প্রফেসর, হেঁসোরাম হুঁশিয়ার কি আপনার একজন আদর্শ, বা তার ডায়েরি লেখার কায়দাটা কি আপনি, তখন শঙ্কু যদি বলেন হ্যাঁ আরে ঠিক বলেছ, তাহলে ব্যাপারটা খুব সহজভাবে আসবে। এইভাবে প্রফেসর শঙ্কু লেখা হলো, এবং প্রথম সংখ্যা বেরোনোর পর এটা বলতে দ্বিধা নেই যে আমাকে গুরুজন যারা লেখক তারা আমাকে খুব বাহবা দিলেন। তখন একের পর এক বেরোতে আরম্ভ করলো। তখন বিভূতিভূষণ সংখ্যা টকবগের বেরোলো, তাতে আমি নিলাম অপুর সাক্ষাৎকার, এবং ওই যে আমার পোশাকের কথা বললাম ওই রকমই অপুর সাক্ষাৎকারের শুরুটাই হচ্ছে এই যে আমি নিশ্চিন্দিপুরে এসছি অপুর সাক্ষাৎকার নেব বলে। আমি তো সাধারণত রংচটা জিন্স আর একটা গোলগলা গেঞ্জি পরে যাই, কিন্তু নিশ্চিন্দিপুরে আসছি অপু, সেটা হরিহর বাবুর ছেলে, সেই জন্য আমি একটা পাজামা পাঞ্জাবি পরে এসেছি। কিন্তু এই সাক্ষাৎকারটার পুরোটাই চলেছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, নিশ্চিন্দিপুরের বিভিন্ন জায়গায় গিয়ে হোঁচট খাচ্ছেন। সেখানে গ্রামের আড্ডাটা একটা পঞ্চায়েত থেকে নাকি টেলিভিশন বসিয়ে দিয়েছে ওয়ার্ল্ড কাপ ক্রিকেট দেখবে বলে, তাতে তো খুবই আঘাত পেলাম আমি। এরমভাবে যেতে যেতে একদম শেষে গিয়ে দূর থেকে দেখা যাচ্ছে, অপুর সাক্ষাৎকার নেওয়া হয়নি লেখাটা, দূর
থেকে দেখা যাচ্ছে যে একটা ছেলে দৌড়চ্ছে, আমি বুঝতে পারছি হ্যাঁ অপু, খুব কাছে গিয়ে শুনতে পাচ্ছি গুনগুন করে ও বলছে যে সুখ নেই কো মনে, নাক ছাবিটা হারিয়ে গেছে হলুদ বনে বনে। এইখানে সাক্ষাৎকারটা শেষ, মানে সাক্ষাৎকারটা শুরুই হলো না আর কি। এরম ভাবে এসছে। আবার ধরা যাক এরম ভাবে গল্পটা এসছে যে আমার ভাইপো একটা অ্যাক্সিডেন্টে তার পাটা অ্যাম্পুট করতে হয়েছে, কিন্তু সে ক্রাচ নিতে তাকে কিছুতেই মোটিভেট করা যাচ্ছে না। তখন আমি কাকাবাবুর কাছে গেছি, কাকাবাবুকে গিয়ে বলছি আপনি কি একটু সময় দেবেন, যদি ওর কাছে গিয়ে একটু গল্প করেন। এইটাই হচ্ছে কাকাবাবুর সঙ্গে সাক্ষাৎকার। আবার আমাদের টকবক পত্রিকা অফিসে একই সময় প্রায় পশ্চিমবঙ্গের দুটো প্রান্ত থেকে দুটো গল্প এসছে, দুজন আলাদা লেখক তো বটেই, কিন্তু পড়ে দেখা যাচ্ছে যে এই দুটো গল্প একদম হুবহু একই রকম, ভাষাটা একটু আলাদা, একই প্লট। তখন আমি জয়ন্ত মানিকের কাছে গেছি যে দেখুন তো এই চুরিটা কি করে হলো। তিনি অনেক সব কথা বলছেন, তার সঙ্গে তার নিজের একদম একটা ছোট ছেলে এসছে বলে তিনি আগ্রহ ভরে নিজের কথাও বলছেন, দিয়ে শেষ পর্যন্ত প্রতিপন্ন হলো যে এরা দুজনেই একই বিদেশি ইংরেজি গল্প থেকে নকল করেছেন। এই রকমভাবে গল্পগুলো সব এগিয়েছে আর কি। তা এইটা করতে গিয়ে ওই যে প্রশ্নটা আপনি আসছিলেন, আমি আমার ওই দুর্বলতার বইটার কথা বলেছেন বলে অনেক কথা বলে ফেললাম, সেটা হচ্ছে এইটা করতে গিয়ে আমি পরে ভেবে দেখেছি আমার যেটা উপকার হয়েছে সেটা হচ্ছে এক তো এই ছেঁড়া তথ্য, ধরা যাক ফেলুদা সমগ্র আমি পুরোটা পড়ে নিজের মনে করেছি এই তথ্যগুলো আনবো। এই ছেঁড়া তথ্যগুলোকে যে গ্রন্থ না করা বা মালা গাঁথার যে ব্যাপারটা, সেইটা পরে যখন আমি নিবেদিতা রবীন্দ্রনাথ নিয়ে কাজ করছি তখন বিভিন্ন ডায়েরির খুচরো চিঠি এইসবগুলো যে গাঁথছি, সেই অভ্যাসটা বোধহয় আমার ওই দাশু থেকে কাকাবাবু তৈরি করে দিয়েছিল। দাশু থেকে কাকাবাবু শুধু যে লিখলেন তা নয়, এটি বই হলো এবং বইয়ের পিছনেও একটা বিরাট গল্প রয়েছে। সেই গল্পে আমরা যাব, কিন্তু তার আগে বোধহয় আজকের মতন আমাদের এখানে আড্ডা মুলতুবি রাখতে হবে। পরের পর্বে আমরা এই গল্প বিশদে আবার শুনব। বেশ বেশ। শুনলেন অনুষ্ঠান